দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ, সর্বোচ্চ শাস্তির দাবি। কয়েকদিনের হামলার জবাবে রাশিয়ার সোচিতে ইউক্রেনের ড্রোন হামলা, জ্বলছে তেলের ডিপো। এবারে পুরো আয়োজন। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আহত একজন। রবিবার সাক্ষ্য গ্রহণের সময় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল। আর চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। 2024 সালের জুলাইতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। তা দমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে। অভিযোগ ওঠে মারণাস্ত্র ব্যবহারের। ওই গণ আন্দোলনে বহু মানুষ নিহত ও আহত হন। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রবিবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, পুরো ঘটনার দায় তৎকালীন প্রধানমন্ত্রীর। আবু সাঈদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখবো। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। পরে বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। তিনি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও সরকারের দমন পীড়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এই ঘটনাগুলো কোনো বিশৃঙ্খলার অন্ধকারে নয়, বরং পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সংগঠিত হয়েছিল, যা আমাদের স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করেছে, অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং এমন এক পথ তৈরি করেছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে দৃশ্যমান হবে। মামলার প্রথম সাক্ষী গত বছরের 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত খোকন চন্দ্র বর্মন। তিনি শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সোমবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করবে ট্রাইব্যুনাল। এর আগে সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। তিনি মামলার রাজসাক্ষী। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার শিরোনামে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় এই দলটি। বিকেলে সমাবেশে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। এর আগে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাবেশে যোগ দেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বজনরা। সমাবেশের নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বাংলাদেশের ইস্তেহারে নতুন সংবিধান সহ জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং বিচার করার প্রতিশ্রুতি ছাড়াও 24টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে যে সমাবেশ চলছে তাতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন। তার বক্তব্যে সরাসরি যেতে চাই। আমরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার, বিশ্ববিদ্যালয়, বেসরকারি খাতের সহযোগিতা ও যৌথ উদ্যোগে 50 বছর মেয়াদী বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্প গ্রহণ করব। এসব প্রকল্পের আওতায় অ্যারোনটিক্স, মহাকাশ গবেষণা, সিগন্যাল ইন্টেলিজেন্স, রেডার প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম টেকনোলজি সহ বায়োটেকনোলজি প্রভৃতি বিষয়ে সর্বাধুনিক গবেষণা ল্যাব স্থাপন করা হবে। পাশাপাশি বিশ্বের সেরা ল্যাবগুলো থেকে সহযোগিতা স্থাপন ও দেশি বিদেশি বিশেষজ্ঞদের প্রতিযোগিতামূলক বেতনে নিয়োগ করা হবে। কম্পিউটেশনাল গবেষণায় বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য একটা ন্যাশনাল কম্পিউটিং সার্ভার ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক কম্পিউটিং ক্লাস্টার তৈরি করব। বিশ্ববিদ্যালয় ও সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর আউটপুট ও মূল্যায়নের জন্য কমিশন গঠন করব এবং গবেষণা প্রতিষ্ঠানের সকল প্রকার আমলাতান্ত্রিক হস্তক্ষেপ বন্ধ করব। তথ্য ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন গঠন করব। আমাদের 12তম দফাটি হচ্ছে ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা। ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া সত্ত্বেও মানুষের ধর্মীয় পরিচয় ও আচরণকে রাজনৈতিক বিবেচনায় নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা সকল ধর্ম, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ধর্মীয়, নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বহু ভাষা,
বহু সংস্কৃতি বহু জাতিভিত্তিক বাংলাদেশ গড়ব। আমরা ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকব। ইসলাম বিদ্বেষ, সাম্প্রদায়িকতা এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ, নির্যাতন ও নিপীড়নকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা এই ঘটনার মোকাবেলায় স্বাধীন তদন্তের এখতিয়ার সম্পন্ন মানবাধিকার কমিশনে একটি বিশেষ সেল গঠন করব। আমরা হিন্দু সম্প্রদায়ের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। দলিত, হরিজন, তফসিলি সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া অংশে বিকাশে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমরা আজানের জন্য 2 মিনিট বিরতি নিচ্ছি। এনসিপির শহীদ মিনারের কর্মসূচি থেকে আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের সময় এসেছে বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজধানী শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেছেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হোক, এই স্লোগান দেশবাসীকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতারাও এই সমাবেশে যোগ দেন। দুপুর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। অল্প সময়ের ব্যবধানেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে মুখরিত হয় পুরো শাহবাগ চত্বর। দুপুর 2:30টায় শুরু হয়ে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারাও। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। বর্তমান নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ইসি নিরপেক্ষ আচরণ না করলে এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিতে পারে বলেও জানিয়েছেন তিনি। রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে দল নিবন্ধনের নথিপত্র জমা দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, আগে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল দেশের মানুষ, এবার ভোট নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য বর্তমান কমিশন পায়তারা চালাচ্ছে। গত 15 বছরে তো অনেকে ভোটে অংশগ্রহণ করে নাই। যদি আমাকে ভোট না দিতে দেয় তারা, তো আমি কেন অংশগ্রহণ করব? যত দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পড়ে, দলীয় উর্দি পড়ে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। কিন্তু আমরা তাদেরকে এখনো সুযোগ দিচ্ছি, তাদের সে শুভোদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক, ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট হোক। মানসম্মতভাবে সমন্বিত সেবার ঘাটতি দেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। রবিবার রাজধানীর সুইডা মিলনায়তনে পিপিআরসি, ইউএসি ফোরাম এবং ইউনিসেফ আয়োজিত স্বাস্থ্য খাত সংস্কার বিষয়ক এক আলোচনা সভায় তিনি একথাই বলেছেন। হোসেন জিল্লুর রহমান আরও বলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সুপারিশ দেওয়ার 3 মাস পার হলেও এই খাতে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র কারিগরি আলোচনায় সীমাবদ্ধ না থেকে সুপারিশ অনুযায়ী পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। স্বাস্থ্য খাতকে শুধুমাত্র ডাক্তার ও নার্স হিসেবে না দেখে রাষ্ট্রকেও এই খাতের বিনিয়োগের খাত হিসেবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন হোসেন জিল্লুর। রাষ্ট্রের যারা সম্মত সমন্বিত সেবা, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং ঘাটতি। কি করণীয় সেটা ঠিক করার চেষ্টা করছি, শূন্য থেকে নয়। কমিশন অলরেডি রিপোর্ট করে ফেলেছে, তার পরবর্তী অধ্যায় নিয়ে কিন্তু আমরা করণীয়টা চিন্তা করছি। মনোযোগের কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টা করছি আমাদের যারা নীতি নির্ধারক মহল, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়, এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়, এটা হচ্ছে সার্বিকভাবে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক, তাদের সামনে এই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের 3 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা
করে। কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশে আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন এবং শেখ হাসিনার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেন। এর আগে সকালে শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বলেন, গণভবনের দরজা খোলা, তিনি আন্দোলনরত ছাত্রদের সঙ্গে বসতে চান এবং তাদের কথা শুনতে চান, কিন্তু শিক্ষার্থীরা তা অগ্রাহ্য করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক প্রফেসর এমিরিটাস ডক্টর এম শমশের আলী মারা গেছেন। গতরাত 3:30টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 87 বছর। শমশের আলীর বড় ছেলে জেহান আলী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার বাদ জোহর ধানমন্ডির 7 নম্বর রোডের বায়তুল আমান মসজিদে জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। শমশের আলী 1937 সালের 21 নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে 1961 সালে তিনি আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, টানা কয়েকদিনের হামলার জবাবে রাশিয়ার সোচি শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে শহরটির একটি তেলের ডিপোতে আগুন লেগে যায়। রবিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে রাতভর অগ্নি নির্বাপন বাহিনীর 127 জন সদস্য আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। হামলার জেরে সোচি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে গেল জুলাই মাসে ইউক্রেনে 6000-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেন জুড়ে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অপরদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের আরেকটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। পাকিস্তানের মাধ্যমে চীন এবং পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে যুক্ত হবার সুযোগ রয়েছে ইরানের সামনে, এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও তিনি পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ এবং পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে এক সংবাদ ব্রিফিংয়ে পেজেশকিয়ান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো অবস্থায় রয়েছে। এবারের সফরের লক্ষ্য এই সম্পর্ককে $10 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। আঞ্চলিক চ্যালেঞ্জ প্রসঙ্গে পেজেশকিয়ান ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান পার্লামেন্টের অবস্থানের প্রশংসা করেন এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেছেন। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ, সর্বোচ্চ শাস্তির দাবি। কয়েকদিনের হামলার জবাবে রাশিয়া সোচিতে ইউক্রেনের ড্রোন হামলা, জ্বলছে তেলের ডিপো। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ আয়োজন রাত 11টার দ্বিতীয় সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও বাড়তি তথ্যের জন্য যুক্ত হতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।